বাংলাদেশের ক্রিকেটটাকে আসলে কতটুকু এই মুহূর্তে স্থির মনে হচ্ছে? কারণ এর আগের একটা ৫ অগস্ট পরবর্তী একটা সিচুয়েশন ছিল বাংলাদেশের ক্রিকেটে। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটে একটা সিচুয়েশন ছিল। সেই সিচুয়েশনটার পরে একটা অ্যাডহক কমিটির ফলোড বাই যে ইলেকশন ডেট, সেই ডেটে ইলেকশনটাও হলো এবং সেখানে আমিনুল ইসলাম বুলবুল যিনি বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিতে পারবেন বলে আস্থা রেখেছিল বাংলাদেশের সমর্থক দর্শকরা, যেহেতু আইসিসির এডুকেটিং প্রোগ্রামটা তিনি মোটামুটিভাবে লিড করছিলেন, সো অনেক বছরের এক্সপিরিয়েন্সও তার ছিল। হি নোজ হাউ টু ডেভেলপ দ্য ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার। তো সেই জায়গা থেকে তিনিও আলটিমেটলি যখন আবার সরকার বদল হলো, তখন আবার মন্ত্রণালয়ের দায়িত্বেও আসলে বদল আসলো এবং সেখান থেকে সরকারের একটা ব্যাপার স্যাপার আমরা আসলে দেখলাম। তো সবকিছু মিলে এই বোর্ডটাও ভেঙে গেল। এখন আরেকটা অ্যাডহক কমিটি ফলোড বাই অ্যানাদার ইলেকশন ইজ কামিং আপ। সো ওভারঅল বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক অবস্থা যদি আপনাকে ইভ্যালুয়েট করতে বলি, সেটাকে আপনি কিভাবে ইভ্যালুয়েট করছেন? আমি প্রথমে হাসছিলাম কেন, আপনি বলছিলেন বাংলাদেশের ক্রিকেটটা অনেকখানি স্থির হয়ে গেছে কিনা। পুরো বিষয়টা কিন্তু ক্রিকেট নিয়ে না, ক্রিকেট বোর্ড নিয়ে। এ কারণে হাসছিলাম। ক্রিকেট তো স্থির হয়েই আছে, ক্রিকেটাররা মাঠে প্র্যাকটিস করছেন, কেউ পিএসএল খেলছেন, সামনে নিউজিল্যান্ড সিরিজ, তো ওগুলো নিয়ে ক্রিকেটাররা ব্যস্ত। কিন্তু আমরা কথা বলছি ক্রিকেট বোর্ড নিয়ে, ক্রিকেট যারা চালাচ্ছেন তাদের নিয়ে। সেই জায়গায় অদল বদল চলছে। আসলে গেল ১.৫ বছরে তো ৩জন প্রেসিডেন্ট আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি। প্রথমে ফারুক আহমেদ, এরপরে আমিনুল ইসলাম বুলবুল এক দফায় দায়িত্ব নিয়েছেন, পরে আবার নির্বাচিত হয়েছেন, মানে ২ দফা তিনি ইতিমধ্যেই পালন করে ফেলেছেন। এবং অ্যাডহক কমিটির প্রধান হিসেবে, বিসিবি সভাপতি হিসেবে গতকালকে দায়িত্বে বসেছেন তামিম ইকবাল খান। এখন কথা হচ্ছে, যখন গেল নির্বাচনটা হয়েছে তখন থেকেই এক পক্ষ কিন্তু বলা বলি করছিল এই ক্রিকেট বোর্ডের মেয়াদ হয়তো ৬ মাস হতে পারে। কারণ সরকারের পালাবদলের সাথে সাথে আমরা যতই বলি যে খেলাধুলার সাথে রাজনীতি মেলানো ঠিক না, কিন্তু উপমহাদেশের কালচারটাই এমন। উপমহাদেশে খেলাধুলার সাথে রাজনীতি মেলানো হয়, সে কারণে কিন্তু ভারত পাকিস্তানের সাথে খেলে না। আইসিসির যে প্রেসিডেন্ট জয় শাহ, তিনি কিন্তু অমিত শাহর ছেলে বলেই ওই জায়গায় গেছেন। প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ড, এরপর আইসিসির প্রধান হয়েছেন। তো সরকার বদলের সাথে সাথে একটা চেঞ্জ আসার কথা ছিল, তবে হঠাৎ করে বাংলাদেশেও কি আপনি সেটা গেস করছেন যে মানে অমিত শাহ তো সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এই মুহূর্তে অ্যাডহক কমিটিতে আছেন? না, এখন তিনি প্রেসিডেন্ট হবেন সেটা বলছি না, কিন্তু অনেকেই বলছেন যে যেভাবেই অ্যাডহক কমিটি করা হয়েছে পুরোপুরি সরকার নির্ভর কিনা, সেটার সাথে আবার পুরোপুরি একমত হতে পারছি না। কারণ আপনি যদি অ্যাডহক কমিটির মেম্বার দেখেন, সেখানে বিভিন্ন রকমের মানুষকে আসলে জায়গা দেওয়া হয়েছে। তামিম ইকবালকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল যে তিনি পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট হবেন, বা তিনি এর আগে নির্বাচন করতে চেয়েছিলেন, বোর্ড প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা তিনি প্রকাশ করেছেন, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার। তবে এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, অ্যাডহক কমিটির প্রধান তাকে মানানো হয়েছে। একই সাথে আমরা যদি মেম্বারের নামগুলো দেখি, 2জন আরও সাবেক ক্রিকেটার সেখানে আছেন, আতা আলী খান আছেন এবং মিনাজুল আবেদিন নান্নু আছেন। মানে সাবেক ক্রিকেটার পরিচয় 3জন এখানে জায়গা পেয়েছেন। এরপরে আপনি যদি দেখেন রফিকুল ইসলাম বাবু, তিনি এর আগে বিসিবির পরিচালক ছিলেন। সালমান ইস্পাহানিও বিসিবির পরিচালক ছিলেন। ফাহিম সিনা এবং তানজিল চৌধুরী, এই 4 জনের এর আগে বিসিবির পরিচালক হওয়ার এক্সপিরিয়েন্স আছে। তার মানে তারা বিসিবির পরিচালক পদে এর আগে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এখন আমরা বলছি যে বিএনপির তরফ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল বা যারা চেয়েছিলেন যে ক্রিকেট বোর্ডে আসুক, তামিম ইকবালের সাথে শেষবার যখন নির্বাচন হয়েছিল, সেখানে এই নামগুলোকে আমরা ভাবছিলাম যে তারা আসবেন, কিন্তু তারা শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে গিয়েছিলেন। মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, এই 3 জন, এবং একই সাথে রাশনা ইমাম। তো সব মিলিয়ে আপনি শুধুমাত্র বিএনপির এখানে মানে কি বলে হস্তক্ষেপ করা হয়েছে, সেটা পুরোপুরি করা হয়েছে বললেও ভুল হবে। বিভিন্ন ক্যাটাগরির লোকজনই আছেন, তবে দিন শেষে ওই 4 জনের নামই ঘুরে ফিরে আসছে। কিন্তু ফাইন। সো এই জায়গাতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি একটা কথা বলেছিলেন যে মানে ক্রীড়াঙ্গনকে কখনো তিনি রাজনীতিকরণ করবেন না। সেই জায়গাটা থেকেও কিছুটা আলোচনা হচ্ছে, সেই আলোচনা থেকেই বা তিনি কতটুকু মুক্ত থাকতে পারলেন? না, এখানে আপনি পুরোপুরি মুক্ত থাকতে পারছেন এটা আপনি বলতে পারবেন না। 2018 সালে এনএসসিতে একটা নিয়ম পাশ করা হয়, যেখানে এনএসসি যে কোনো সময় যে কোনো ফেডারেশনের বোর্ডকে ভেঙে দিতে পারে। সেই হিসাবেই আসলে বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছে। একটা তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন ক্রীড়া
ক্রীড়া প্রতিমন্ত্রী, এবং সেই তদন্ত কমিটির যে রিপোর্ট এসেছিল সেটার যে সামারি, সেখানে বলা হয়েছে যে গেল যে নির্বাচনটা হয়েছিল যেখানে আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, বাকি যেই পরিচালকরা নির্বাচিত হয়েছেন সেটা পুরোপুরি সুষ্ঠু হয়নি। সেখানে বিভিন্ন ধরনের মানে কাউন্সিলরশিপ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, সেটা সত্যতা মিলেছে, সে কারণে আসলে এই বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছে এবং এই অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী 3 মাসের জন্য। 3 মাসের মধ্যে তারা নতুন একটা নির্বাচন দিবেন এবং সেখানে নতুনভাবে বোর্ডটা গঠন করা হবে। এখন অ্যাডহক কমিটি বলতে আমরা সাধারণত বুঝি যে মানে সাধারণ মানুষ যেটা বুঝে যে অ্যাডহক কমিটির কাজ হচ্ছে নির্বাচনটা সুষ্ঠুভাবে অর্গানাইজ করে দেওয়া, কিন্তু এখানে কিন্তু অ্যাডহক কমিটির মেম্বাররা চাইলে নির্বাচন করতে পারবেন। গতকালকে তামিম ইকবালকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি কি নির্বাচন করবেন কিনা, তিনি বলেছেন হ্যাঁ, এই 11 জনের মধ্যে যে কেউ চাইলে নির্বাচন করতে পারেন, আবার যে কেউ চাইলে নির্বাচন নাও করতে পারেন, ইট ডিপেন্ডস অন দ্যাট পার্সোনালিটি। তো তামিম ইকবাল বলছেন যে তিনি হয়তো নির্বাচন করবেন, রফিকুল ইসলাম বাবু হয়তো করবেন, আবার বলছেন হয়তো তানজিল চৌধুরী করবেন না। তো এই 11 জনই যে নির্বাচন করবেন তা হয়তো না, তবে এদের বেশিরভাগই আসলে নির্বাচন করতে যাচ্ছেন, যেটা বোঝা যাচ্ছে। ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেটটা তো আলটিমেটলি বোর্ডের সঙ্গেই তো অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ বোর্ডই তো আলটিমেটলি ক্রিকেটটাকে চালায়। সো সেখানে এই গত 1.5 থেকে 2 বছরের ভিতর যে ধরনের চেঞ্জেস এবং ট্রানজিশনগুলো এসছে, দিন শেষে এটার আসলে সাফারারটাকে আসলে ওই জায়গাটাতে যদি আমরা আলোচনা যাই, এবং সেটা নিশ্চয়ই বিস্তর আলোচনা, সেটা আমরা মোটামুটিভাবে বুঝতেও পারছি যে সাফারিংটা কোন দিকে হচ্ছে। দেশের ক্রিকেটের ওভারঅল স্ট্রাকচারটাই মানে এখানে বলতে পারি আমরা সাফার্ড হচ্ছে, কারণ এক একটা কমিটি এসে কিন্তু তারা তাদের এক একটা চিন্তাভাবনাকে ইমপ্লাই করার চেষ্টা করেন। কারণ আমিনুল ইসলাম বুলবুল তিনি যখন আসলেন, তিনি তার যে এক্সপিরিয়েন্স নিয়েছেন আইসিসি থেকে, সেখান থেকে তিনি এসে সেগুলোকে ঢেলে সাজানোর চেষ্টা করেছেন। তার সাথে যারা ছিল তারা চেষ্টা করেছেন, ফলোড বাই ইলেক্টেড বডি, তারা অন্যরকম একটা মানে ফর্মুলা দিয়েছেন। এখন আবার হচ্ছে যে আরেকটা অ্যাডহক কমিটি এসছে, সেখানে একদমই নতুন একটা সেটআপ, তারা নিশ্চয়ই আবার তাদের একটা ফর্মুলা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। ইগোর কারণে আগের বোর্ড যেটা করেছে সেটার অনেক কিছু তারা বাতিলও করে দিবেন। তো এই যে বাতিল করা, যোগ করা, বাতিল করা, যোগ করা, ট্রানজিশনাল পিরিয়ডস, এইটার সাফারার তো দিন শেষে মনে হয় মানে দেশের ক্রিকেট এবং দেশের ক্রিকেটের যারা সমর্থক আছেন তারা, সমর্থক যারা বা ক্রিকেট যারা ফলো করেন, ক্রিকেট লাভার যারা, তারা দিন শেষে এত ভেতরে চিন্তা করে না। তারা দিন শেষে চিন্তা করে বাংলাদেশ দলের পারফরমেন্স কেমন হচ্ছে, বাংলাদেশ কি করছে। সেখান থেকে বড় একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা। পরিচালকদের অনেকেই বলেছেন তারা সবাই বিশ্বকাপ খেলার পক্ষে ছিলেন, যেটা যখন এই ডিসিশনটা নেওয়া হচ্ছে তখন তারা বলেননি। অনেকেই পরে গিয়ে পদত্যাগ করেছেন এবং বলেছেন বিভিন্ন মতাদর্শের ভিন্নতার কারণে তারা পদত্যাগ করছেন। তবে দিন শেষে বাংলাদেশ যে বিশ্বকাপ খেলেনি, বাংলাদেশ যে আইসিসির সাথে বা বিসিসির সাথে একটা দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিল, সেটার প্রভাব অনেকখানি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানে গিয়ে যে মিটিংটা হয়েছিল সেখানে কমানোর চেষ্টা করেছেন। কতটুকু কমেছে এটা হয়তো সামনের দিনগুলোতে আসলে বোঝা যাবে। তো বিশ্বকাপ খেলতে না পারাটাই আমার কাছে ওভারঅল, আপনি যদি চিন্তা করেন নিচের দিকে তো অনেক ধরনের ল্যাকিংস আছে, ইনফ্রাস্ট্রাকচারের কথা বলুন, পাইপলাইনের কথা বলুন, তবে দিন শেষে মুদ্রা কথা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে পারেনি। এক্স্যাক্টলি। এবং এই আহ্বায়ক কমিটি সে সময় দায়িত্বে থাকলে কি সিদ্ধান্ত নিতেন সেটাও কিন্তু হয়তোবা কোনো না কোনো সাংবাদিক সে প্রশ্ন করবেন এবং সেই উত্তরটাও হয়তো আমরা পাবো। এবং যে ধরনের নিরাপত্তা সংখ্যা ছিল সেই জায়গা থেকে সিদ্ধান্তটা কি হতে পারতো সেটা আসলে একটা কমপ্লেক্স একটা বিষয়। তবে আমরা, আমাদের সহকর্মী রাহুল আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, তার আগে লাস্ট ডে মিটিংয়ের যে ডিসিশনটা হয়েছিল সেই ডিসিশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, একদম যারা লাস্টের অনেকগুলো আপডেটস মিস করে গেছেন তাদের জন্য যদি আমরা এক নজরে সেই টেমপ্লেটটা নিয়ে আসি যে গত মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হয়েছিল। আমরা অপেক্ষা করছি গ্রাফিক্সটার জন্য। ইয়েস, এক্স্যাক্টলি। ব্যাংক সিগনেটরি, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি যদি বোর্ডটাকে রান করেন তাহলে সেখানে সিগনেটরি পার্টে কে থাকবেন? তামিম ইকবাল এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান। এসিসি আইসিসিতে বিসিবিকে রিপ্রেজেন্ট করবেন তামিম ইকবাল এবং সিইও। সেটাও কিন্তু বাকি যারা অ্যাডহক কমিটির মেম্বার রয়েছেন তাদের একটা সম্মতিক্রমে তামিমকে সেই জায়গা থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড সিরিজের যে প্রস্তুতির যে জায়গাটা, সেই জায়গাটাকেও কিন্তু তারা আসলে মাথায় রাখবে, সেটি যাতে সম্পূর্ণভাবে ফাংশনাল থাকে। বিসিবির মিডিয়া মুখপাত্র তানজিল চৌধুরী অর্থাৎ স্পোক পার্সন হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমরা একটু সরাসরি মনে হয় আমাদের সহকর্মী রাহুল, তিনি আছেন এই মুহূর্তে মিরপুরে। মিরপুর কিছুটা উত্তপ্ত আছে এবং সেখানে মানুষের আগ্রহ আছে। সেখানে আসলে কি ধরনের পরিস্থিতি এবং আজকে কি ধরনের আভাস তার কানে আছে এবং কি ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে আজকের বোর্ড সভা থেকে, কি জেনেছেন রাহুল, যদি আপনি আমাদেরকে একটু জানান এবং আমাদের দর্শকদেরকে অবগত করেন। এক্স্যাক্টলি মাহফুজ আলম, আপনারা যেটা আলোচনা করছিলেন যে নানা রকম ডিসকাশন তো থাকবেই যখন আপনি একটা
নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি করবেন, সেই বিষয়ে নানা রকম আলোচনা সমালোচনা থাকবে এবং সেই নির্বাচন নিয়েও নানা রকম প্রশ্ন ছিল। কিংবা আমিনুল ইসলাম বুলবুল তিনি যখন বোর্ডে এসেছিলেন ফারুক আহমেদকে সরিয়ে, সেই ব্যাপার নিয়েও প্রশ্ন আছে। বলা হচ্ছিল যে সেটাও প্রসেসও কতখানি ঠিক, বা সেই সময় সরকারের সেই বিষয়ে চাপ ছিল কিনা বা সেই বিষয়ে হস্তক্ষেপ ছিল কিনা সেটাও আছে। আবার এখনকার যে অ্যাডহক কমিটি সেখানেও সরকারের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন থাকতে পারে, আপনারা যেটা নিয়ে আলোচনা করছিলেন। এবং আমিনুল ইসলাম বুলবুলের যে বিদায় সেটাও খুব একটা সুখকর ছিল না। তবে তামিম ইকবাল গতকালকে যখন আসলেন তার আগে আমিনুল ইসলাম বুলবুল বের হয়ে গেছেন। এবং আপনি যেটা বলছিলেন যে আজকে কি সিদ্ধান্ত আসতে পারে, গতকালকে তারা জানিয়েছিলেন যে আজকে তারা একটা গুরুত্বপূর্ণ মিটিং করবেন। যেহেতু গতকালকে মোটামুটি একটা ইন্ট্রোডাক্টরি মিটিং ছিল, সেই জায়গাটাতে আপনি বলছিলেনই একটু আগে দর্শকদের জন্য যে কী সিদ্ধান্ত এসেছে, একেবারে বেসিক যে সিদ্ধান্তগুলো। তবে আজকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে স্ট্যান্ডিং কমিটি যেগুলো রয়েছে সেগুলো আসলে ঠিকঠাক করে দেওয়া বা ভাগ করে নেওয়া, আসলে কে কোন কমিটির দায়িত্বগুলো পালন করবেন, যেহেতু 11 জনকেই দায়িত্বগুলো পালন করতে হবে। এবং আরেকটা বড় ব্যাপার এই অ্যাডহক কমিটির জন্য যে এই যে 3 মাসের মতো সময় তারা পাবেন, এর মধ্যে কিন্তু দুটো বড় বড় সিরিজ রয়েছে আগামী 2 মাসে। ফলে এই দুটো সিরিজ ঠিকঠাক মতো যাতে আয়োজন করা যায় সেই ব্যাপারেও তাদেরকে কাজ করতে হবে। এবং তামিম ইকবাল গতকালকে প্রেস কনফারেন্সে প্রথম কথায় যেটা বলেছিলেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে রেপুটেশন খুইয়েছে গত 1-1.5 বছরে, সেই রেপুটেশনটাকে তারা ইন্টারন্যাশনাল লেভেলে ফিরিয়ে আনতে চান। বিসিবি যেন আবার একটা স্ট্রং পজিশনে এসে দাঁড়াতে পারে। ফলে এই কাজগুলো যদি করতে হয় খুব বেশি সময় কিন্তু তামিম ইকবালরা পাবেন না। তামিম ইকবালের নামটাই স্পেশালি মেনশন করে বলছি, কেননা তিনি স্পষ্টই জানিয়েছেন এবং অনেক কানাঘোষায় চলছিল যে তিনি বিসিবির ইলেকশন করবেন, যে ইলেকশনটা তার অ্যাডহক কমিটি আয়োজন করবে, সেই ইলেকশন তিনি নিজেও করবেন। ফলে তাকে নিশ্চয়ই ইলেকশনে পার্টিসিপেট করতে হলে তার আগে রিজাইন করতে হবে। এবং তিনি যখন রিজাইন করবেন, ফলে 3 মাস যদি আমরা অ্যাডহক কমিটির মেয়াদ ধরে নিই, তার আগে যদি রিজাইন করতে হয় আরও মাসখানেক আগে তাকে রিজাইন করতে হবে। ফলে তিনি হয়তো বা মাস 2-1 বেশি সময় পাবেন না। ফলে এই সময়টার মধ্যে তাকে সব কিছু গুছিয়ে এই দুটো সিরিজ আয়োজন করে রেপুটেশন পুনরুদ্ধারের কথা তিনি যেটা বলছেন সেটা যদি তিনি করতে চান, কী কী প্রসেস হবে, এছাড়া স্পোক্স পারসন ঠিক করে দিয়েছেন কিংবা স্ট্যান্ডিং কমিটিগুলো কে কোন জায়গাটায় আসবেন, এবং সব মিলিয়ে এই সব সিদ্ধান্ত তাকে নিতে হবে এবং এইভাবেই কাজটা ভাগ করে দিতে হবে। ফলে খুব চ্যালেঞ্জিং আসলে 2 মাসের মধ্যে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি মিস করে গেছি, এই 2 মাসের মধ্যে যেটা সবচেয়ে বড় ব্যর্থতা বলা হচ্ছিল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের, যেটা হচ্ছে ক্রিকেটাররা ক্রিকেটে ফিরতে পারছিলেন না। ন্যাশনাল টিমের ক্রিকেটাররা হয়তো বা খেলছিলেন, টি-20 ক্রিকেটাররা হয়তো বা অদম্য টি-20 কাপ খেলছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ইজ দ্য বিগেস্ট টুর্নামেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের জন্য। 100-র উপর ক্রিকেটার এখানে খেলেন এবং মোটামুটি বাংলাদেশ ক্রিকেটের স্ট্রাকচারটা ঢাকা লিগের উপর অনেক বেশি নির্ভরশীল। সেখানে যেহেতু ঢাকা লিগ আয়োজন করা যাচ্ছিল না, এই অ্যাডহক কমিটির একটা বড় দায়িত্ব থাকবে যে ঢাকা লিগটা এর মধ্যে তারা যদি অ্যারেঞ্জ করতে পারেন। ফলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু খুব কম সময়ের মধ্যে করতে হবে। অনেকে বলে না যে পরীক্ষার খুব বেশি বাকি নেই কিন্তু সিলেবাসটা অনেক বড়। তামিম ইকবালের অ্যাডহক কমিটি এই মুহূর্তে ওরকম একটা অবস্থানে দাঁড়িয়ে। মাহফুজ আলম, রাহুল, আপনি ডিপিএল এর কথা বলছিলেন এবং সবচেয়ে বড় প্রশ্ন এই ডিপিএল নিয়েই ছিল। যেহেতু আগের নির্বাচনের সময় অনেকগুলো ক্লাবের প্রতিনিধিরা বয়কট করেছিল, তারা বলেছিল ডিপিএলে তারা অংশ নেবে না এবং তারা সেটা নেয়নি। এবং আমিনুল ইসলাম বুলবুলের ব্যর্থতা বলতে এই জায়গাটাই সবচেয়ে বড় করে দেখানো ছিল যে ডিপিএল আয়োজন করা যাচ্ছে না। এখন হাতের সময় যতটুকু আছে, আপনার কাছে কি মনে হয় নতুন গভর্নিং বডি তৈরি না হওয়া পর্যন্ত বা নির্বাচন না হওয়ার আগে এই ডিপিএলটা মাঠে গড়ানো সম্ভব, এ নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে কিনা? এবং যেহেতু তাকে পদত্যাগ করতে হবে বা পদত্যাগ না করেও তিনি যদি নির্বাচন করেন, হাতে তো কাজ আসলে অনেক। তিনি নিজে যদি নির্বাচন করেন তাকে সেই জায়গায় সময় দিতে হবে, মাঠে ক্রিকেট রাখাতে সময় দিতে হবে, আন্তর্জাতিক ক্যালেন্ডারে সময় দিতে হবে, আইসিসি এসসিসিতে সময় দিতে হবে। কিভাবে এত কিছু আসলে একসাথে ম্যানেজ করবেন? এবং যাদেরকে নিয়ে অ্যাডহক কমিটিটা গঠন করা হচ্ছে তাদের বেশিরভাগই এই দায়িত্বে একেবারেই নতুন। এবং সেই সঙ্গে স্ট্যান্ডিং কমিটিতে কারা কারা আসতে পারে সে ধরনের কোনো গুঞ্জন আপনি শুনেছেন কিনা? সবকিছু মিলে যদি উত্তরটা দেন রাহুল। এক্স্যাক্টলি, স্ট্যান্ডিং কমিটিতে বেশ কয়েকটা কমিটি নিয়ে কথা হচ্ছিল। বলা হচ্ছিল যে সবচেয়ে আগ্রহের যে ব্যাপার ক্রিকেট অপস, সেটা কাকে দেওয়া হবে। যতটুকু শোনা যাচ্ছে যে এই যে আলোচনাগুলো আমরা করছি যে অনেক কাজ এবং এই সময়ের মধ্যে আসলে এত কাজ করা সম্ভব না। ফলে বলা হচ্ছিল যে ক্রিকেট অপসের মতো গুরুত্বপূর্ণ কমিটিটা হয়তো বা কাউকে আপাতত নাও দেওয়া যে হতে পারে, কিংবা অন্যান্য যে কমিটিগুলো আছে হয়তো বা সেগুলো ভাগ করে দেয়া হবে। কিছু গুঞ্জন শোনা যাচ্ছে, তবে খুব বেশি অফিসিয়াল না হয় আমি স্পেসিফিকলি বলতে চাচ্ছি না। তবে নাবিল কায়সার যেটা বললেন যে ওই যেই
ঘুরে ফিরে ওই কথাটাই বলতে হয় যে সিলেবাসটা আসলে অনেক বড় এবং ঢাকা লীগ আয়োজন করা যাবে কিনা সেই প্রশ্নটা তিনি করছিলেন। ঢাকা লীগ আয়োজন করার ক্ষেত্রে হয়তোবা তামিম ইকবালের এই কমিটি হয়তোবা খানিকটা এগিয়ে থাকবেন, কেননা যেহেতু যে বিদ্রোহী ক্লাবগুলো ছিল তারা যেহেতু তাদেরই পক্ষে এবং তারাই যেহেতু বিদ্রোহ করছিল, ফলে এখন যেহেতু তাদের একটা কমিটি রয়েছে এবং সামনে তারা চাইছে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে আবার একটা নতুন নির্বাচিত বোর্ড গঠন করতে, ফলে তারা যদি ক্লাবগুলোর সাথে কথা বলে সেটা অ্যারেঞ্জ করতে পারে, হাতে মাস দুয়েক সময় আছে, এই 2 মাসের মধ্যে চাইলে হয়তোবা একটা ঢাকা লীগ তৈরি বা ঢাকা লীগটা মাঠে গড়ানো যায় কিনা সেই চেষ্টাটাই সবচেয়ে বড় প্রায়োরিটি এই কমিটির থাকবে বলে আমার মনে হয়। এবং তামিম ইকবালও আপনি যেটা বলছিলেন যে সময় অনেক, তাকে নির্বাচনের প্রিপারেশন নিতে হবে, সেই প্রিপারেশন নিতে হলে তাকে অন্তত 15-20 দিন বা মাসখানেক আগে রিজাইনও করতে হবে, ফলে 2 মাসের বেশি সময় হয়তো বা তিনি পাবেন না। ফলে এই 2 মাসের মধ্যেই তাকে যদি ঢাকা লীগ আয়োজন করতে হয় বা আইসিসি এসিসির সাথে সম্পর্ক পুনরুদ্ধার করতে হয়, সবকিছু তাকে এই 2 মাসের মধ্যেই করতে হবে। নাবিল কাসের, রাহুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রাহুল, তিনি মিরপুর থেকে যুক্ত ছিলেন, অনেকগুলো বিষয় পদত্যাগ বললেন। করা কি আসলে নেসেসারি কিনা, কারণ অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আগে সম্ভবত পাপন সাহেবের নেতৃত্বে এই ধরনের নির্বাচন হয়েছে, আমি নট শিওর। আমি এই জায়গাটা আরেকটু মানে সাংবিধানিক যে ওয়ে আউটটা কি সেটা আরেকটু দেখতে হবে, যে ঠিক 1 মাস আগে তার পদত্যাগ করতে হবে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.